ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি এক ডজন গল্প। চীনা সেনা ভারতের ভূখণ্ডে না ঢুকলে আমাদের সেনাদের মরতে হলো কেন? মোদির দাবিকে হাতিয়ার করে পাল্টা আক্রমণ রাহুল গান্ধীর। একই সুর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গলাতেও। রাজনীতি ছেড়ে দেশের স্বার্থে পাশে থাকা বার্তা অমিত শাহর। न वहां कोई हमारी सीमा में घुस आया है, न ही कोई घुसा हुआ है, न ही हमारी कोई पोस्ट किसी दूसरे के कब्जे में है। लद्दाख में हमारे 20 जाबाज शहीद हुए, लेकिन जिन्होंने भारत माता की तरफ आंख उठाकर देखा था, उन्हें वो सबक सिखाकर गए। চীনা আগ্রাসনের মুখে পড়ে প্রাণ দিয়েছেন দেশের 20 জন জওয়ান। কিন্তু শুক্রবার সর্বদল বৈঠকের পর প্রধানমন্ত্রী জানিয়ে দেন, লাদাখে চীনের কোনো সেনা ঢোকেইনি। তাহলে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ হলো কেন? কেন প্রাণ দিতে হলো আমাদের 20 জন বীর জওয়ানকে? এই সমস্ত প্রশ্ন তুলেই প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করতে শুরু করেছে বিরোধীরা। রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, চীনা আগ্রাসনের কাছে ভারতীয় ভূখণ্ড সমর্পণ করেছেন প্রধানমন্ত্রী। যদি ওই ভূখণ্ড চীনেরই হয়, তাহলে কেন আমাদের সেনাদের মরতে হলো? কোথায় তাদের মারা হলো? রাহুল গান্ধীকে পাল্টা জবাব দিতে গিয়ে এক ব্যক্তির বক্তব্য টুইটারে পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ব্যক্তিকে লাদাখে জখম এক সেনার বাবা বলে পরিচয় দেওয়া হয়েছে। भारतीय सेना मजबूत सेना है, चीन को हरा सकती है और विदेशों को हरा सकती है। राहुल गांधी, आप नेतागिरी मत करना, ये राजनीति अच्छी नहीं है। हमारा थोड़ा पहले भी फौज में शारा लड़ेगा, अभी फिर लड़ेगा, सेठ बनेगा। ठीक हो गए, भगवान चाहे ठीक हो जाए, फिर भी लड़ेगा, साथ ही। এই ব্যক্তির বক্তব্যের সঙ্গে টুইটারে অমিত শাহ লিখেছেন, একজন বীর সেনা জওয়ানের বাবার মন্তব্যই রাহুল গান্ধীকে সুস্পষ্ট বার্তা। যখন গোটা দেশ ঐক্যবদ্ধ, তখন রাহুল গান্ধীর উচিত সংকীর্ণ রাজনীতি ছেড়ে দেশের স্বার্থে পাশে থাকা। যদিও এতে থেমে থাকেনি বিরোধীরা। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইট খোঁচা। সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, গালওয়ানে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি, ভারতীয় ভূখণ্ড বেদখলও হয়নি। আমি বুঝতে পারছি না, যদি কিছু না ঘটে থাকে তাহলে উত্তেজনা প্রশমনের চেষ্টা কেন? কেন সেনা এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনা? কেনই মৃত্যু? একই সুর সিপিএম ও প্রদেশ কংগ্রেস নেতাদের গলাতেও। আমাদের সীমানায় কোনো চৌকি দখল করেনি, আমাদের সীমানায় ঢোকেনি। তাহলে 20 জনের যে প্রাণ গেল সেটা কোথায় হলো? আমাদের সীমানায় না হলে কোথায়? তাহলে আমরা ওখানে ঢুকে গেছিলাম। পুলওয়ামার পরে গোটা দেশের মানুষ যে আবেগ নিয়ে পাশে দাঁড়িয়েছে, এখনো কিন্তু অনেকগুলো প্রশ্ন পরিষ্কার হয়নি। না সেই তদন্তের রিপোর্টটা ঠিক মতো এসেছে, আরডিএক্স ভর্তি গাড়িটা ওখানে কি করে আসলো তার কোনো স্পষ্টতা এখনো পর্যন্ত কিন্তু সরকার বলেনি। পুলওয়ামার পর বালাকোট হয়ে গেল, বালাকোট পুলওয়ামার পর ভোট হয়ে গেল। তাতে রাজনৈতিক লাভ কারুন না কারুন নিশ্চয়ই হয়েছে। ভারত সরকারের কাছে কোনো জবাব নেই 20 জন মানুষের মৃত্যু কেন হলো। প্রধানমন্ত্রী অনেকক্ষণ ভাষণ দিলেন, একবারও চীনের নাম বললেন না। অথচ আপনি দেখুন, চীনের পররাষ্ট্রমন্ত্রী তিনি যখন বলছেন, ভারতের কথা দুবার উচ্চারণ করেছেন। বিরোধীরা যখন এভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানাচ্ছে, তখন মোদির শুক্রবারের বক্তব্যের ওপর ব্যাখ্যা দিয়েছে তার দফতর। বলা হয়েছে, শুক্রবার সর্বদল বৈঠকে দেওয়া লাদাখ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যার চেষ্টা হচ্ছে। প্রধানমন্ত্রী বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, 15 জুন গালওয়ানে উত্তেজনা তৈরি হওয়ার কারণ চীন এলএসিতে কাঠামো তৈরি করছিল এবং আপত্তি জানানো সত্ত্বেও এই ধরনের কাজ থেকে বিরত থাকতে অস্বীকার করেছিল। এলএসি অতিক্রমের চেষ্টাও করে চীনা বাহিনী, কিন্তু বিহার রেজিমেন্ট বীরত্বের সঙ্গে তাদের রুখে দিয়েছে। প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণ, আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতার ফলে এলএসিতে ভারতীয় ভূখণ্ডে চীনা বাহিনীর অস্তিত্ব নেই। শুক্রবার সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী এই বিষয়গুলি স্পষ্ট করেন। এরকম সময় এই ধরনের বিতর্ক তৈরির চেষ্টা দুর্ভাগ্যজনক। আমরা প্রধানমন্ত্রীর কথাই বিশ্বাস করব। চীন যখন ভারত আক্রমণ করেছিল, সেই সময় সিপিআই বলেছিল যে ভারত চীন আক্রমণ করেছে, উল্টো বলেছিল। আর কংগ্রেস চিরদিন লুকিয়েছে, আকসাই চীন চলে গেছে, মানুষকে জানতে দেননি। আজ কিন্তু সেটা নয়। দেশের স্বার্থে একজোট হয়ে শুক্রবার প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দেন বিরোধী দলগুলি। চীনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোরও বার্তা দিয়েছে তারা, কিন্তু তারপরও চড়ছে রাজনীতির পারদ। আবির দত্ত, হিন্দল দে ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।
গালওয়ানে 20 জন সেনা জওয়ানের আত্মত্যাগ বৃথা যাবে না, আমরা যে কোনো অতর্কিত হামলার জন্য প্রস্তুত, এই ভাষাতেই চীনকে হুঁশিয়ারি দিলেন বায়ুসেনা প্রধান। অন্যদিকে চীনের দাবি খারিজ করে বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে গালওয়ান উপত্যকা ভারতেরই অংশ। এ নিয়ে বেজিং এর দাবির ঐতিহাসিক ভিত্তি নেই। সোমবার গালওয়ান ঘাঁটিতে ভারতকে পিছন থেকে ছুরি মেরেছে চীন। তারপর থেকে বসে নেই ভারতও। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শুরু হয়েছে তৎপরতা। সেনা সমাবেশ বাড়ানোর পাশাপাশি নজরদারিতেও প্রস্তুত রাখা হয়েছে বিশেষ বিমান। ফরওয়ার্ড বেসে এগিয়েছে সুখোই, মিরাজ, জাগুয়ারের মতো ভারতীয় যুদ্ধ বিমান, রয়েছে অ্যাপাচে হেলিকপ্টারও। এই প্রেক্ষাপটে শনিবার চীনকে হুঁশিয়ারি দিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান। The security scenario in our region mandates that our armed forces remain prepared and vigilant at all times. The development at the LAC in Ladakh is a small snapshot of what we are required to handle at short notice. In spite of unacceptable Chinese action after agreements reached during military talks and resultant loss of life, all efforts are underway to ensure that the current situation at LAC is resolved peacefully. But it should be very clear that we are well prepared and suitably deployed to respond to any contingency. I assure the nation that we are determined to deliver and will never let the sacrifice of our braves of Galwan go in vain. মে মাসের গোড়ার দিকে লাদাখে দুদেশের মধ্যে সীমান্ত উত্তেজনা শুরুর পর থেকে তিব্বত সীমান্তে বায়ুসেনার গতিবিধি বাড়িয়েছে চীনও, কিন্তু তার দিকেও কড়া নজর রেখেছে ভারত। We are aware of the full situation, be it LAC, be it deployments beyond LAC, be it all the air deployments, their posture, the kind of deployments. We have full analysis and we have taken necessary actions that we need to take to handle any contingency that may come up. তবে লাদাখের ঘটনা নিয়ে ইতিমধ্যেই মিথ্যাচার শুরু করে দিয়েছে চীন। সোমবার 20 জন ভারতীয় জওয়ানের প্রাণ গেলেও চীনা সেনারা কোনো ভারতীয় পোস্ট দখল করতে পারেনি বলে জানান নরেন্দ্র মোদী। তারপরেই চীনা বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, ভারতীয় জওয়ানরা চীনের এলাকার মধ্যে ঢুকে পড়ে পরিস্থিতি বদলানোর চেষ্টা করছে। গালওয়ান ঘাঁটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অনুযায়ী চীনের মধ্যে রয়েছে জানিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বিবৃতি দিয়ে জানিয়েছেন, গালওয়ান ঘাঁটি নিয়ে চীন যে দাবি করছে তা অতিরঞ্জিত এবং সমর্থনযোগ্য নয়। চীনের এই দাবি তাদের অতীত অবস্থানের পরিপন্থী। ভারতীয় সেনা ভারত চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার প্রতিটি সেক্টর সম্পর্কে অবহিত। ভারতীয় সেনা কখনোই এলএসি অতিক্রম করেনি। কিন্তু চীন যে কত বড় মিথ্যে কথা বলছে তা এই স্যাটেলাইট ইমেজটি দেখলেই বোঝা যায়। গালওয়ান ঘাটির এই ছবি মে মাসের 4র্থ সপ্তাহে, যেখানে দেখা যাচ্ছে ভারতের এলাকায় ঢুকে প্রায় 80টি তাঁবু বানিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানরা। তাদের মুখোমুখি পাল্টা 60টি তাঁবু বানায় ভারতীয়রাও। 15 জুনের ঘটনা সম্পর্কে চীনের বিদেশ মন্ত্রকের দাবি, ওই দিনও ভারতীয় জওয়ানরা চীনের এলাকার মধ্যে ঢুকে পড়ে। আলোচনার জন্য আসা চীনা সেনা আধিকারিক ও জওয়ানদের প্রথমে উস্কানি দেয় ও তারপর হামলা চালায়। চুক্তি লঙ্ঘন করে ভারতীয় জওয়ানরাই। কিন্তু আসল ঘটনা হলো 6 জুন দুদেশের মধ্যে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী চীন নিজেদের সেনা সরিয়েছে কিনা তা দেখার জন্য ওই এলাকায় যান কমান্ডিং অফিসার সন্তোষ বাবু ও তাঁর টিম। আর তখনই অতর্কিতে হামলা চালায় চীনা বাহিনী। চীনের বানানো গল্প বিশ্বাস করতে রাজি নয় বিশ্বের প্রথম সারির দেশগুলিও। সোমবারের গালওয়ানের ঘটনায় চীনকে দুর্বৃত্ত বলেও কড়া সমালোচনা করেছে মার্কিন বিদেশ মন্ত্রকের সচিব মাইক পম্পেও। আমেরিকা ছাড়াও এর আগে গালওয়ান নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশ। এবিপি আনন্দ। সীমান্তে ভারত চীন টানাপোড়েনের মধ্যেই নতুন উদ্বেগ। গোয়েন্দা সূত্রে খবর, চীনের ইশারায় বড়সড় নাশকতার ছক কষছে পাকিস্তান। সতর্ক নিরাপত্তা বাহিনী। 1975-এর পর 2020, 45 বছর পর চীনা সেনার হামলায় প্রাণ গিয়েছে ভারতীয় জওয়ানদের। লাদাখের গালওয়ানে নিহত কর্নেল সহ 20 জন সেনা জওয়ান। কড়া জবাব দিয়েছে ভারতও। চীনের পাশাপাশি যার ছ্যাঁকা লেগেছে পাকিস্তানের গায়েও। গোয়েন্দা সূত্রে খবর, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত চীন টানাপোড়েনের মাঝে 44 নম্বর জাতীয় সড়কে বড়সড় নাশকতার ছক কষেছে পাকিস্তান। জঙ্গিদের দিয়ে হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেছে পাক গুপ্তচর সংস্থা ISI। গোয়েন্দা সূত্রে খবর, চীনকে খুশি করতে ভারতে হামলার ছক কষছে পাকিস্তান। ইসলামাবাদের এই ষড়যন্ত্রে সায় রয়েছে চীনেরও। রণকৌশল হলো, ভারতে জঙ্গি হামলা চালালে সেক্ষেত্রে সরাসরি দায় বর্তাবে না দুই দেশের। চীন এবং পাকিস্তান বলতে পারবে ঘটনাটি নিছকই জঙ্গি হামলার ঘটনা। গোয়েন্দা সূত্রে খবর, লস্কর জঙ্গিদের সঙ্গে পাক সীমান্তের কাছে কোটলি এলাকায় এসে পৌঁছেছে পাক গুপ্তচর সংস্থা ISI এর 3 এজেন্ট।
দুই জায়গা দিয়ে কিভাবে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানো যায় সেজন্য রেকিও করে তারা। পাক গুপ্তচর সংস্থা তাদের জঙ্গিদের সঙ্গে বেশ কয়েকজন এজেন্টকেও পাঠিয়েছে। গোয়েন্দা সূত্রে এটাও জানা যাচ্ছে ইতিমধ্যেই এক জঙ্গির ওপর আত্মঘাতী হানার দায়িত্ব দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর 44 নম্বর জাতীয় সড়কের কাছে ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজনকে দেখা গিয়েছে। তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানে কেন্দ্রের নতুন প্রকল্প গরিব কল্যাণ রোজগার অভিযান আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। বরাদ্দ 50,000 কোটি টাকা। 6 রাজ্যের 116টি জেলা থাকলেও তালিকায় নেই বাংলা, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। লকডাউনের জেরে কাজ হারিয়ে গ্রামে ফিরতে হয়েছে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে। জানিয়ে কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত লকডাউন নীতিকেই দায়ী করে প্রবল সমালোচনা করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে ঘরে পরিযায়ীদের কাজের সুযোগ করে দিতে শনিবার গরিব কল্যাণ রোজগার অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী। आज का दिन बहुत ऐतिहासिक है। आज गरीब के कल्याण के लिए, उसके रोजगार के लिए एक बहुत बड़ा अभियान शुरू हुआ है। কিন্তু এই প্রকল্পে ঠাঁই মেলেনি বাংলার। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ বাদে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ওড়িশা ও ঝাড়খণ্ডের মোট 116টি জেলাকে এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে বাছা হয়েছে। মোট বরাদ্দ 50,000 কোটি টাকা। এই প্রকল্পে গ্রামীণ এলাকায় জাতীয় সড়ক, রেল, শৌচাগার, গ্রাম পঞ্চায়েত ভবন, জলাশয় তৈরি, বৃক্ষরোপণ, ইন্টারনেট পরিষেবার পরিকাঠামো তৈরির মতো 25টি ক্ষেত্রকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। পরিযায়ী ও প্রশিক্ষিত শ্রমিকরাই এই কাজে অগ্রাধিকার পাবেন। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। ये अभियान समर्पित है हमारे श्रमिक भाई बहनों के लिए, हमारे गांवों में रहने वाले नौजवानों, बहनों, बेटियों के लिए। इनमें से ज्यादातर वो श्रमिक हैं जो लॉकडाउन के दौरान अपने घर वापस लौटे हैं। वो अपनी मेहनत और हुनर से अपने गांव के विकास के लिए कुछ करना चाहते हैं। इस अभियान के जरिए श्रमिकों और कामगारों को घर के पास ही काम दिया जाए। কেন্দ্রের এই প্রকল্পে বাংলা না থাকায় কটাক্ষ করেছে তৃণমূল। মহুয়া মৈত্র টুইট করে লেখেন, কেন্দ্রের প্রচার সর্বস্ব গরিব কল্যাণ রোজগার যোজনা। এটা যেন 100 দিনের কাজের প্রকল্পের লঘু সংস্করণ। বিজেপির পুরনো জিনিসকে নতুন করে দেখানোর এই প্রবণতা যেন খানিকটা হক্কা নুডলসকে দেশভক্ত সিমাই হিসেবে তুলে ধরা। কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগও সরব হয়েছে বিরোধীরা। কেন্দ্রীয় সরকার খুব দৃঢ়প্রতিজ্ঞ হয়ে একটা রাজনৈতিক খেলা খেলছেন। সেই রাজনৈতিক খেলা হচ্ছে পশ্চিমবাংলাকে বঞ্চনা করার খেলা। এই খেলার আমরা তীব্র বিরোধিতা করছি। ক্যাটাগরিটা তৈরি করার মধ্যেই একটা রাজনীতি নিহিত আছে। তাহলে বাংলার প্রতি একটা চূড়ান্ত অবমাননা দিল্লির সরকার করছেন। যদিও তালিকায় বাংলা না থাকার দায় রাজ্যের শাসক দলের ঘাড়েই চাপিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের কাছে কোনো লিস্ট নাই, কোন জেলায় কত পরিযায়ী শ্রমিক এসছে তারা জানে না। তো যেখানে কোনো তালিকা নেই, কোনো লিস্ট নেই, সেখানে তার ঘোষণা হবে কি করে? কোনো রেকর্ড নেই, সরকারের কাছে কোনো তথ্য নেই, কেন্দ্রকে বলতেই পারছে না। যে যে রাজ্য দিয়েছে তাদের নাম এসে গেছে। যে 116টি জেলায় এই প্রকল্পের সূচনা হয়েছে তার 87টিই রয়েছে বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে। এই প্রেক্ষাপটে বিজেপির বিরুদ্ধে ভোট রাজনীতি ও পক্ষপাতিত্বের অভিযোগে সরব বামেরা। বিজেপির নাপছন্দের থাকায় তালিকায় বাংলার থাকাটা অস্বাভাবিক না। বিজেপির বাছা জায়গাগুলোকে যদি আপনি নির্দিষ্ট করেন তাহলে দেখবেন প্রত্যেকটার পেছনে নির্দিষ্ট লক্ষ্য আছে। বিহারকে বাছলেন, নির্বাচন একেবারে আসন্ন। উত্তরপ্রদেশ বিজেপির সবসময় ব্লু হোয়াইট বয়। যদিও কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, লকডাউনের জেরে যেসব জেলায় কমপক্ষে 25,000 পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন তাদেরকে এই তালিকায় রাখা হয়েছে। ভবিষ্যতে প্রকল্পের আওতায় থাকা জেলার সংখ্যা বাড়তে পারে। অরিত্রিক ভট্টাচার্য, আবির দত্ত, সমিত সেনগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ। 1 জুলাই থেকে খুলছে কালীঘাট মন্দির। মন্দির খোলা থাকবে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। একসঙ্গে মন্দিরে ঢুকতে পারবেন 10 জন। 2 নম্বর গেট দিয়ে প্রবেশ, বেরোতে হবে 4 নম্বর গেট দিয়ে। আপাতত বন্ধ থাকছে মন্দিরের গর্ভগৃহ। 1 জুলাই থেকে খুলবে কালীঘাটের মন্দির। মন্দির খোলা থাকবে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত।
এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত একসঙ্গে 10 জন মন্দিরে প্রবেশ করতে পারবেন। 2 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে এবং বেরোতে হবে 4 নম্বর গেট দিয়ে। আপাতত মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢেকে যাবে 99%, সবচেয়ে গভীরতম। আগামীকালের বলয়গ্রাস সূর্যগ্রহণ সম্পর্কে এমনই সব বিশেষত্বের কথা তুলে ধরছেন জ্যোতির্বিজ্ঞানীরা। অনলাইনে সূর্যগ্রহণ দেখানোর ব্যবস্থা করছে বিআইটিএম। 21শে জুন রবিবার বলয়গ্রাস সূর্যগ্রহণ। বছরের সবচেয়ে বড় দিনেই মহাজাগতিক বড় ঘটনার সাক্ষী হতে চলেছে ভারতবাসী। তবে উত্তর ভারতের একাংশ থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে, আর কলকাতাবাসী দেখতে পাবেন আংশিক সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের গুরুত্ব কি? জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, রবিবার ঢাকা পড়বে সূর্যের প্রায় 99%। জ্যোতির্বিজ্ঞানীরা সেজন্যই একে অভিহিত করছেন ডিপেস্ট এক্লিপস বা গভীরতম গ্রহণ বলে। সূর্যের আলোকোজ্জ্বল গোলাকার অংশের সামান্যই দৃশ্যমান হবে এই গ্রহণে। তবে কলকাতার আকাশে সর্বাধিক 65% ঢাকবে সূর্য। এই সূর্যগ্রহণ দেখা মিস করলে ফের সূর্যগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে 2 বছর 4 মাস। 2022-এর 25শে অক্টোবর পরবর্তী গ্রহণ। সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ 2034 সালে। लास्ट ईयर दिसंबर 26 आ गया, इसके बाद 2 साल को वेट करना ही पड़ेगा। अक्टूबर 25, 2022 में आ जाए नेक्स्ट सोलर एक्लिप्स, वो हमारा वेस्ट बंगाल में 2.5 साल को वेट करना ही पड़ेगा। সূর্য কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সারের ওপর থাকবে এবং উত্তর গোলার্ধে সবচেয়ে দীর্ঘতম দিন হিসেবে কালকের দিনটি আমরা প্রত্যক্ষ করব। এই শতাব্দীতে এইরকম সোলার ইক্লিপস, অ্যানুলার সোলার ইক্লিপস এবং উত্তরায়ণের দিন অর্থাৎ কর্কট সংক্রান্তির দিন কোয়েনসাইড করবে, এরকম মাত্র 2টি ইভেন্ট আছে, অর্থাৎ কালকের দিনটি এবং আবার নেক্সট হবে 2039-এ 21 জুন। যে সূর্যগ্রহণের এত গুরুত্ব, সেই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চাইছেন সবাই। তাই এর জন্য বিশেষ আয়োজনও করেছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে কি কি বিষয় দেখানো হবে, কিভাবে এই যে বলয়গ্রাস সূর্যগ্রহণের যে অংশটা কলকাতায় দেখা যাচ্ছে আংশিক সূর্যগ্রহণ, এখানে তার কি বন্দোবস্ত হয়েছে সেইটা জেনে নেব। একটা টেলিস্কোপ আছে, টেলিস্কোপের মধ্যে যে প্রজেকশন আসবে, প্রজেকশনটা আমরা থ্রু ক্যামেরা আমরা ওয়েবকাস্টিং করব, সেটা এখানে স্ক্রিনে দেখা যাবে এবং সেই স্ক্রিন থেকে আমরা ওয়েবে পাঠিয়ে দেবো, যেটা ওখানে দেখা যায়। অনলাইন কুইজও হবে ওখান থেকে এবং আমাদের একদম ডাইরেক্ট ভিউয়ের জন্য ওয়েল্ডিং গ্লাস সেট করা হয়েছে। ওয়েল্ডিং গ্লাসটা আমরা দেখতে পাবেন কেউ। তবে জ্যোতির্বিজ্ঞানীদের পরামর্শ, খালি চোখে কখনোই সূর্যগ্রহণ দেখা ঠিক হবে না। জিলাম করঞ্জাই ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।